আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেল বিষয় বিজনেস ম্যাথমেটিক্স এর নবম অধ্যায়ের তৃতীয় ফরম্যাটের দ্বিতীয় ক্লাস। তো আসুন, তৃতীয় ফরম্যাটটি হলো অ্যানুইটি বা ইনস্টলমেন্ট। এটা দুই প্রকার, এটা হলো সমান কিস্তি আর এটা হলো অসমান কিস্তি। বিগত ক্লাসে আমরা অসমান কিস্তির সূত্রগুলো আলোচনা করেছি এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা সমান কিস্তি নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে সমান কিস্তি হলো প্রতি বছরে সমপরিমাণ টাকা উত্তোলন করা বা জমা দেওয়া, এটা হলো সমান কিস্তি। এগুলো আমরা প্রশ্ন দেখলে চিনতে পারবো। তো এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু দুইটা সূত্র এবং ফিউচার ভ্যালু দুইটা সূত্র হবে। প্রেজেন্ট ভ্যালু সূত্র একটা হলো বিগিনিং আর একটা হলো এন্ডিং। অর্থাৎ যদি কিস্তির পরিমাণ কিস্তির টাকাটা বছরের শুরুতে জমা দেওয়া হয় বা বছরের শুরুতে উত্তোলন করা হয় তাহলে বিগিনিং বলা হয়, আর যদি বছরের শেষে জমা দেওয়া হয় বা উত্তোলন করা হয় তাহলে সেটা এন্ডিং বলা হয়। তো একই সূত্র আমরা দুই ভাবে লিখেছি। প্রথমে আসুন এন্ডিং এর সূত্র দেখায়। প্রেজেন্ট ভ্যালু, উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান a ডিভাইডেড বাই i ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভিতরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এটা হলো আমাদের সূত্র, প্রেজেন্ট ভ্যালু মূল সূত্র। এখানে চারটি উপাদান আছে, তার মধ্যে a হলো ইনস্টলমেন্ট কিস্তির পরিমাণ, i হলো রেট অফ ইন্টারেস্ট, n হলো নাম্বার অফ ইয়ার্স, আর প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু পিভি হলো প্রেজেন্ট ভ্যালু। এন্ডিং যদি হয় তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, আর যদি বিগিনিং বলা হয় ঠিক এই একই সূত্র লিখবো, সাথে একটু 1 প্লাস i লাস্টে গুণ করে দিব ব্র্যাকেটের ভিতরে। এটা হলো বিগিনিং। কারণ বছরের শুরুতে যখন জমা দেওয়া হয় বা টাকা উত্তোলন করা হয় তখন একটা বছর বেশি সুদ আসে, এক বছরের সুদ বেশি হয়, এজন্য বিগিনিং এর ক্ষেত্রে 1 প্লাস i একটা বেশি লিখতে হয়। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ফিউচার ভ্যালু যদি হয়, সেখানেও দুইটা সূত্র, বিগিনিং এবং এন্ডিং। তো আমরা প্রথমে এন্ডিং এর সূত্র দেখবো। ফিউচার ভ্যালু এরকম যে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস i ভাগ করা হয়েছে, আর একই সূত্র আমরা প্রেজেন্ট ভ্যালুতে ফিউচার ভ্যালুতে 1 প্লাস i গুণ করব। যেমন a ডিভাইডেড বাই i ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 সূত্রের। তাহলে আগে যেমন এখানে 1 থেকে মাইনাস করা হয়েছিল, আর এটা হচ্ছে 1 প্লাস i টু দি পাওয়ার n এর থেকে 1 মাইনাস করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন সূত্রটা। ফিউচার ভ্যালু এই এন্ডিং এর সূত্রের সাথে যদি আমরা একটু বিগিনিং পাই তাহলে 1 প্লাস i লাস্টে একটা গুণ হয়, এই একটা বেশি, কারণ বিগিনিং হলে একটা বছরের সুদ বেশি হয়, এই জন্য 1 প্লাস i লাস্টে একটা গুণ করতে হয়। আশা করি ফিউচার ভ্যালু বুঝতে পারছেন। তাহলে এখানেও আমাদের চারটা উপাদান, একটা হলো ফিউচার ভ্যালু এফভি, আর 2 নম্বর হলো অ্যানুইটি বা ইনস্টলমেন্ট, 3 নম্বর হলো i এবং 4 নম্বর হলো n। তো কোনো সময় আমাদের ফিউচার ভ্যালু বের করতে বলা হবে, কোনো সময় আমাদের এর মান বের করতে বলা হবে, কোনো সময় i অথবা কোনো সময় n, এই চারটা মান বের করতে হবে। তো এখান থেকেও আমাদের সর্বোচ্চ প্রশ্ন হতে পারে 5টা। চলুন আমরা সমান কিস্তিতে 5টা প্রশ্নের অ্যান্সার দেখে আসি আমাদের বইয়ের 3 নম্বর ফরম্যাট, 2 নম্বর বেসিস। 1 নম্বর বেসিস ছিল অসমান কিস্তি আর 2 নম্বর বেসিস হলো সমান কিস্তি। তো প্রশ্ন 5টা আমরা একবার পড়তে পারি আরেকবার। এখানে ফাইন্ড আউট দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রেজেন্ট ভ্যালু, ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু, ফাইন্ড আউট দ্য ইনস্টলমেন্ট, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইয়ার্স, ফাইন্ড আউট দ্য ইন্টারেস্ট রেট। তো 2 নম্বর বেসিসে আমাদের যেটা সমান কিস্তি, এটা দেখে আসি। প্রশ্নটা বলা হচ্ছে ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ মোটরসাইকেল 6 ইয়ার ফ্রম নাও। এখন থেকে তুমি 6 বছর পরে প্ল্যান করছো যে একটা মোটরসাইকেল ক্রয় করবে। দ্য প্রাইস অফ দ্য মোটরসাইকেল উইল বি 6 লক্ষ টাকা। শ্যাল, উইল, শুড, উড, কুড, এই সমস্ত ভার্বগুলো হচ্ছে ফিউচার ভার্ব, ফিউচার টেন্সের চিহ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে 6 লক্ষ টাকা লাগবে, ওটা হলো ফিউচার ভ্যালু। প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার নাকি প্রেজেন্ট। আচ্ছা, ইউ want to accumulate this money in a bank account by monthly installment। ওই পরিমাণ টাকা আমরা জমা করতে চাই, অ্যাকুমুলেট করতে চাই ব্যাংকে, তবে সেখানে মান্থলি ইনস্টলমেন্ট কিস্তিটা দিব আমরা মাসে মাসে। হুইচ গিভস ইউ 12% ইন্টারেস্ট, যেটা আমাদের সুদ হবে 12% হারে। হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে আসলে মাসে ওই কিস্তির পরিমাণ কত, এর মান চাওয়া হয়েছে। এখন 4টা উপাদানের মধ্যে একটা মান বের করতে বলা হয়েছে। কিসের মান? এর মান। তাহলে বাকি 3টা মান দেওয়া আছে। হ্যাঁ, আমরা এবার হিয়ারে লিখে নেব। যদি আপনারা সূত্র বসাতে না পারেন, মান চিনতে না পারেন, বা কোন সূত্র হবে বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আগে হিয়ার লিখবেন। হিয়ারে নাম্বার অফ ইয়ার 6 বছর, ফিউচার ভ্যালু 6 লাখ টাকা। আচ্ছা, এখানে রেট অফ ইন্টারেস্ট 12%, আর কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি বলে বা সেমি অ্যানুয়ালি যদি বলে তাহলে হবে 2।
এখন বলেছে মান্থলি, তাহলে কি হবে 12, 12 মাস। এখন মান্থলি বলতে বছরে কয়টা মাস, 12টা মাস, এজন্য আমরা এখানে এম এর মান 12 লিখেছি। এটা অঙ্কের কোনো অংশ না, তো এটা আমাদের এম এর কাজ হলো শুধু এম আই কে ভাগ করে আর এন কে গুণ করে, যে কোনো সূত্রে। এই জন্য আমরা এম কে অঙ্কের কোনো অংশ মনে করি না, এটা আমরা সূত্র বসানোর পরে অ্যাপ্লাই করব। আই যেখানে আছে সেখানে ভাগ করব, আর এন যেখানে আছে সেখানে গুণ করব এম, এছাড়া আর কিছু না। আশা করি এম এর ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমাদের যে মানগুলো দেওয়া হয়েছে, এন এর মান, আই এর মান এবং ফিচার ভ্যালুর মান, এর মান দেওয়া নেই। এর মান যে দেওয়া নেই এটাই আমাদের হট। এখন প্রশ্ন হলো যে আপনি কোন সূত্রে অ্যাপ্লাই করবেন। খেয়াল করুন, যদি প্রশ্নে ফিচার ভ্যালু দেওয়া থাকে তাহলে ফিচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে এর মান বের করবেন, আই এর মান বের করবেন, এন এর মান বের করবেন, ঠিক আছে। যদি প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে এই মানগুলো বের করবেন। কি ক্লিয়ার? এখন অনেক ছাত্ররা আমাদের কাছে প্রশ্ন করে যে আসলে প্রেজেন্ট হবে না ফিচার হবে, এটা বুঝতে পারি না। তো এর কাজ হলো, যদি প্রশ্নে ফিচার দেওয়া থাকে এবং সেখানে এর মান, আই এর মান, এন এর মান বের করতে পারে তাহলে ফিচার ভ্যালু সূত্র নেবেন। আর যদি প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে, সে প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে যদি এর মান বা এন এর মান বের করতে পারে তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করবেন। আর সরাসরি যদি বলে দেয় যে ফাইন্ড আউট দ্য ফিচার ভ্যালু, তাহলে ফিচার ভ্যালু বের করবেন। সরাসরি যদি প্রশ্নে বলা থাকে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করবেন। আচ্ছা, এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরো কিছু শর্টকাট শিখাই দেবো। তো আসুন, আমরা সূত্র যেহেতু ফিচার ভ্যালু পেয়েছি, সূত্র ফিচার ভ্যালু লিখলাম a ডিভাইডেড বাই i ব্র্যাকেট শুরু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এটা ছিল আমাদের মূল সূত্র। যেখানে i আছে সেখানে m ভাগ হবে, যেখানে n আছে সেখানে m গুণ হবে। তাহলে i আছে, এখানে আমরা একটা m দ্বারা ভাগ করলাম, এখানে i আছে ভিতরে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে, ওইটাও m দ্বারা ভাগ করলাম, আর একটা n আছে, n এর সাথে m গুণ করলাম। হেয়ারের থেকে আমরা মানগুলো নিয়ে যার যার মান বসালাম। ফিচার ভ্যালু 6 লাখ, এর মান দেওয়া নেই, আই এর মান 12%, ডিভাইডেড বাই মান্থলি এম এর মান 12, ভাগ করলাম 1 প্লাস আই, এখানে আই এর মান হচ্ছে 12.12 কে আমরা 12 দ্বারা ভাগ করলাম, এন এর মান 6 বছর ছিল, তার সাথে আবার 12 গুণ করলাম, 6 এবং 72টা পিরিয়ড হয়ে গেল, মাইনাস 1। এবার আসুন, ইনটেক অবস্থায় ফিচার ভ্যালু 6 লাখ বসাই দিলাম। এরপরে আমরা ক্যালকুলেশন করলাম, আই কে 12 দ্বারা ভাগ করে 0.01 হয়েছে, আর এর ভিতরে এখানে 0.12 কে 12 দ্বারা ভাগ করে 0.01 পাওয়া গেছে, এখানে 6 এবং 72। যা ক্যালকুলেশন আপনারা বুঝবেন। এই পাশের মান, এই পাশে ভাগ ছিল 0, বার পাশে নিয়ে সেটা গুণ করলাম, তাতে আসলে 6000। আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ার করলাম 72 পাওয়ার করলে আসে 2.0471 মাইনাস 1। এবার এখান থেকে মাইনাস বাদ দেওয়ার পরে 1.0471, এই মানটা এর সাথে গুণ আছে, সাইড চেঞ্জ করে নিয়ে যেটা গুণ থাকে সেটা ডাইনে পাশে নিয়ে ভাগ হয়। এক লাইন গ্যাপ দিয়ে 6000 কে ভাগ করেছি 1.0471 দিয়ে, ফলাফল আসছে 5730 টাকা। এটা হলো মান্থলি ইনস্টলমেন্ট। যদি আমরা 5730 টাকা করে জমা দিতে থাকি ব্যাংকে, তাহলে আমাদের 6 বছর পরে ব্যাংক 6 লক্ষ টাকা দিবে, আর সেই 6 লক্ষ টাকা দিয়ে আমরা একটা মোটরসাইকেল ক্রয় করতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের সমান কিস্তি। এখন সমান কিস্তি আমরা বুঝলাম কি হবে, এখানে তো কোথাও ইকুয়াল ইনস্টলমেন্ট দেওয়া ছিল না, কিন্তু অসমানের তো কোনো চিহ্ন ছিল না, অসমান পরিমাণ তো দেওয়া ছিল না। এই জন্য বলছে যে কিস্তির পরিমাণ কত হবে, মান্থলি কিস্তির পরিমাণ। তো মান্থলি কিস্তি নিশ্চয়ই প্রতি মাসে সমান, এই জন্য আমরা এখানে সমান কিস্তি সূত্র ব্যবহার করেছি। আমাদের 4 নম্বর প্রবলেমটা দেখুন, ইউ আর প্ল্যানিং টু বোরো, তুমি ধার করতে চাচ্ছ কি, আপনি ধার করবেন এখানে 1 লক্ষ টাকা 12% ইন্টারেস্ট পার অ্যানাম ফ্রম Puvali Bank Limited to buy a luxurious car for your company। হ্যাঁ, তাহলে কোম্পানির জন্য একটা কার ক্রয় করা দরকার, সেখানে $1 লক্ষ প্রয়োজন। তো এখানে আমরা ক্রয় করতে চাচ্ছি, ধার করতে চাচ্ছি, এখন প্ল্যান করতেছি ধার করব, আর নেওয়ার পরে বলছে ইউ হ্যাভ টু রিপে, আর এই লোন নেওয়ার পরে এটা পরিশোধ করে দিব, লোন ইন ইচ ইনস্টলমেন্ট কোয়ার্টারলি ওভার দ্য নেক্সট 4 ইয়ার। পরবর্তী 4 বছরে আমরা বছরে 4 বার, কোয়ার্টারলি বলেছে বছরে 4 বার, এরকম 4-4-16টা কিস্তি দিয়ে পরিশোধ করে দিব। তাহলে আমরা লোন যে নিব এটা প্রেজেন্ট ভ্যালু, আর রেট অফ ইন্টারেস্ট এটা 12% দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার 4 বছর, আর কোয়ার্টারলি বলেছে এম এর মান আবার 4। আচ্ছা, হাউ মাচ শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তির পরিমাণ কত হবে। কোয়ার্টারলি যে কিস্তি এটা এর মান চাওয়া হয়েছে, 17 সালে এসেছে অঙ্কটি, তাহলে এর মান এখানে হট। তো আমরা হেয়ারে লিখি এর মান হট, এন 4 বছর, এম 4, নাম্বার রেট অফ ইন্টারেস্ট 12%, আর প্রেজেন্ট ভ্যালু দিয়ে আছে 1 লক্ষ। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে এর মান বের করে ফেলি। তো এর মান আমরা বের করলাম ক্যালকুলেশন করে, অ্যানুইটি 7962 টাকা অ্যান্সার। 5 নম্বরে আসুন,
ইউ হ্যাভ এ প্ল্যান টু বাই এ মোটরসাইকেল 6 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 6 বছর পরে মোটরসাইকেল ক্রয় করা হবে, এই প্ল্যান করা হচ্ছে। দ্য প্রাইস অফ দ্য মোটর উইল বি 6 লক্ষ টাকা। এই যে উইল, শ্যাল, উইল, শুড, উড, কুড এগুলো থাকলে ফিউচার, ভবিষ্যতে আমাদের 6 বছর পরে মোটরসাইকেলের দাম হবে 6 লাখ টাকা। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। 6 বছর পর এখানে এন এর মান এবং ফিউচার ভ্যালু মান পেয়ে গেছি। You want to accumulate this money is a bank account by monthly installment, মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে, কিস্তি জমা দিতে হবে ভবিষ্যতে এই টাকাটা জমা করার জন্য। তাহলে মান্থলি হলে বছরে কয়বার হয়? 12 বার। এম এর মান 12, which gives 12% ইন্টারেস্ট, আবার যেখানে সুদের হার 12%। হোয়াট ইজ ইওর মান্থলি ইনস্টলমেন্ট? এখানে এর মান চাওয়া হয়েছে, যেখানে এ মাসে 12, আমরা এর মান হট লিখে রাখলাম। তো কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এখানে কি প্রেজেন্ট নাকি ফিউচার? ফিউচার দেওয়া রয়েছে, তাই ফিউচার ভ্যালুর সাহায্য নিয়ে এর মান বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে 6 নম্বর অঙ্কে আসুন। মিস্টার ফারুক ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট 30 লক্ষ টাকা অ্যাকুমুলেট করতে চাই ফারুক 10 ইয়ার ফ্রম নাও, এখন থেকে 10 বছর পরে, টু বাই এ ব্র্যান্ড কার, 10 বছর পরে সে একটা কি করবে? কার ক্রয় করবে। সেই সময় দাম হবে কত? 30 লক্ষ টাকা। এটা কিন্তু ফিউচার ভ্যালু, 10 বছর পরে বলছে। হি ইজ ডিসাইডিং টু ডিপোজিট, সে সিদ্ধান্ত নিচ্ছে এই টাকাটা জমা করবে, অ্যাকুমুলেট করবে, ইন এ অ্যাকাউন্ট দ্যাট উইল প্রোভাইড 12.5% ইন্টারেস্ট পারে না, বাৎসরিক 12.5% করে সুদ হবে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কোনো এম এর মান আসলো না। কম্পাউন্ডেড, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, সেমি অ্যানুয়ালি এই ধরনের কিছু বলে নাই। দ্বিতীয়, এখন আমাদের রিকোয়ারমেন্টে বলা হচ্ছে হোয়াট উইল বি হিজ অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। তাহলে অ্যানুয়াল ডিপোজিট মানে কিস্তির মান, ইনস্টলমেন্টের মান, এর মান বের করতে হবে। তবে সেই কিস্তিটা হবে বিগিনিং, শুরুতে, ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে। তাহলে বিগিনিং এর সূত্র হবে। এখন ঘটনা, আমাদের টাকা দিয়ে আছে ফিউচার ভ্যালু, লিখলাম ফিউচার ভ্যালু, এন এর মান 10 বছর, আয়ের মান 12.5%। এরপরে এর মান হট, এম এর মান নাই। এখন কোন সূত্র দিয়ে এর মান বের করতে হবে? ফিউচার ভ্যালু দিয়ে, কারণ ফিউচার, এখানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু দেওয়া আছে। যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকতো প্রেজেন্ট ভ্যালু সূত্রে অ্যাপ্লাই করতাম। তো আশা করি বুঝতে পারছেন। এখন বিগিনিং বললে 1 প্লাস আই একটা বেশি হয়, আয়ের মান তো এখানে 12.5 দেওয়া আছে, 0.125। এটা আমরা গুণ করব লাস্টে, এই ব্র্যাকেটের কাজ শেষ করে, তারপরে লাস্টে গুণ করে, তারপরে আমরা এই টাকাকে ভাগ করব, তার এর মান পেয়ে গেলাম 1,48,327 টাকা। এই আছে অ্যান্সার। ঠিক আছে গণ, তো আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আর 2 নম্বর আরেকটা প্রশ্ন ছিল, হোয়াট উইল বি হিজ কোয়ার্টারলি ডিপোজিট। কোয়ার্টারলি মানে এম এর মান কিন্তু 4, এবার এম এর মান আসলো, ওই একই প্রশ্ন, শুধুমাত্র এম আসলো। তাহলে এম এর ব্যবহার কি? এম আই কে ভাগ করবে আর এন কে গুণ করবে। তো আমরা সেই সূত্র ইউজ করলাম। আর এখানে যেহেতু বিগিনিং বলে নাই, তাই আমরা এন্ডিং এর সূত্র অ্যাপ্লাই করেছি। তো এন্ডিং এর সূত্র এ বাই আই, এরপর ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এবার এম আছে বলে আই, এম দ্বারা আই কে ভাগ করলো, এম আই কে ভাগ করে এন কে গুণ করে, ব্যাস ইয়ারে আমরা মান বসিয়ে সেই মানটা অ্যাপ্লাই করলাম। তাতে আসলো এর মান 38,673 টাকা। অ্যান্সার শেষ। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক, সমান কিস্তির। আরো আছে, এটা 15 সালে একটা এসেছে, এটাও ফিউচার ভ্যালুর। এখানে আমাদের এর মান বের করতে হবে। এই এর মান, এন এর মান, আয়ের মান এবং প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু বের করে। তবে সমান কিস্তিতে খেলা করা যায়, বেশিরভাগই এর মান এবং ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে, আই এবং এন খুব কম বলা হয়। তো এখানে আসুন, এই অঙ্কটা আমাদের এর মান বের করতে বলা হয়েছে এন্ডিং এর সূত্র দিয়ে। তো প্রথমটা বলেছে বিগিনিং আর দ্বিতীয়টা বলেছে এন্ডিং, ছিল 15 সালে। এবার 17 সালে ফাইন্যান্স বিভাগে এসেছে এই অঙ্কটা। এটা আমাদের বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুইটি। অ্যানুইটি মানে কিস্তি, ইনস্টলমেন্ট, এর মান বের করতে হবে, যেখানে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান 40 লাখ টাকা দেওয়া আছে। তো প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে অ্যানুইটি বের করি, করা যাবে। এরপরে প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে আরেকটা বের করা হয়েছে, যেখানে 15%, আগেরটা ছিল কত পার্সেন্ট? রেট 12%, পরেরটা আছে 15%। তো দুটো অঙ্ক, একটা আছে 12% দিয়ে করবেন, আর একটা আছে 15% দিয়ে করবেন। আচ্ছা, আমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখুন আমাদের বইটা সংগ্রহ করে এভাবে যদি আপনারা প্রত্যেকটা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ এই অধ্যায় সব অঙ্ক আপনার কাছে সহজ হয়ে যাবে। তাহলে সমান কিস্তির এখানে দুটো অঙ্ক আছে, দেখা যাচ্ছে 11 সালে এসেছিল। এ ম্যান বোরোড 60,000 টাকা ফ্রম অ্যানাদার ম্যান, অন্য মানুষের কাছ থেকে ধার করেছিল। তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু ছিল। এট দ্য রেট অফ 6% কম্পাউন্ডেড ইন্টারেস্ট অন কন্ডিশন দ্যাট হি উইল রিপে দ্য মানি ইন 8
ইকুয়াল ইনস্টলমেন্ট, 8টা কিস্তিতে সে পরিশোধ করে দিবে এই শর্তে। 6% সুদ ছিল। হোয়াট উইল বি দা সাইজ অফ দা ইনস্টলমেন্ট, তার মানে ওই অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট অ্যানুইটি এর মান কত, যেখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, আর কিস্তির সংখ্যা দেওয়া আছে, নাম্বার অফ পিরিয়ড যেটা হলো 8 ইকুয়াল ইনস্টলমেন্ট। যাই হোক, এখন আমরা এর মান বের করব প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে। কেন? কারণ প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল প্রশ্নে। 2 নম্বর বলছে এ ম্যান বাই এ হাউস ফর 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়ে একটা হাউস বাড়ি করে করলো। হি পে 50,000 টাকা অ্যাজ ডাউন পেমেন্ট, প্রথমে ক্যাশ পেমেন্ট করলো, ডাউন পেমেন্ট 50,000 টাকা, আর থাকলো 1.5 লক্ষ টাকা। এন্ড মেক অ্যাজ এগ্রিমেন্ট টু অ্যামোর্টাইজ দ্য রেস্ট ফর 10 ইয়ার অফ দ্য ডেট। বলছে বাকি যে 1.5 লক্ষ টাকা, ওই 1.5 লক্ষ টাকা 10টা কিস্তিতে পরিশোধ করবে, 12% কম্পাউন্ডেড, 12% সুদে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তবে বছরে 4 বার হবে সুদ। এর মান কিন্তু আবার এখানে 4 হচ্ছে। হোয়াট উইল বি দা সাইজ অফ দা কোয়ার্টারলি পেমেন্ট, তাহলে ওই এর মান কত? তখন এই যে এর মান আমরা বের করব কোন সূত্রের সাহায্য দিয়ে? প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে। কেন প্রেজেন্ট ভ্যালু? কারণ আমরা তো এখন হিসাব করে দেখেছি প্রেজেন্ট ভ্যালু আমাদের 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালু দিতে হয়, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে আমরা এর মান বের করব, কিস্তির পরিমাণ কত দিতে হবে। আর এম এর মান যেখানে 4 কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে, এখানে এর মান আসলো কত? 6,489 টাকা 39 পয়সা। এই ছিল আমাদের কিস্তির পরিমাণ। তো আশা করি বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ আমরা তাহলে কোন পর্যন্ত আসলাম? 9 নম্বর পর্যন্ত চলে এসেছি। এইভাবে আমি এরপরে দেখেন আরেকটা অঙ্ক 13 সাল 18 সাল, এই যে আসছে 10 নম্বর অঙ্কটা, এখানে 18টা অঙ্ক দিয়ে আছে পরপর। এই যে 15 সালে এসেছে। এই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু দিয়ে আমাদের এর মান এবং প্রেজেন্ট ভ্যালু ও ফিউচার ভ্যালু এগুলো বের করতে বলা হয়েছে। এই যে 18 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 12 সালে, এটা আসছে 16 সাল এবং 19 সাল, দুইবার এসেছে। আর এই সব অঙ্কগুলো বেশিরভাগই দেখা যায় রিপিট করে, আর রিপিট করে প্রশ্ন পাশাপাশি আপনারা এগুলো প্র্যাকটিস করলে আশা করি যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। এই অধ্যায়ে যে অঙ্ক আসুক 2টা প্রশ্ন থাকবে, বি পার্ট সি পার্ট, যদি আপনি 2টাই অ্যান্সার করতে পারেন তাহলে এ প্লাস রাখা আপনার জন্য ম্যাথে খুবই সহজ হবে। সেক্ষেত্রে বিজনেস ম্যাথমেটিক্সে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ আমি যে অধ্যায়গুলো দিয়েছি খুব সহজভাবে সুন্দরভাবে গোছাই দিয়েছি। এই অধ্যায়গুলো আপনারা প্র্যাকটিস করুন আমার বই থেকে, আশা করি এ প্লাস পেতে আপনার মোটে জটিল হবে না। আর পাশাপাশি আমার সাথে লাইভ ক্লাসে আসতে পারেন, লাইভ ক্লাসে আমি এগুলো সব বোঝাতেও ভালো হবে। তো আপনার পড়াটাও রানিং এ থাকবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন 13 নম্বর দেখতেছিলাম, এটা দুইবার এসেছে 16 সালে এবং 19 সালে। এটা প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে এর মান বের করতে হবে। বিগিনিং এর বলা হয়েছে, বিগিনিং অফ দ্য ইয়ার, এই যে বিগিনিং অফ দ্য ইয়ার, ছোট্ট একটা প্রশ্ন। এরপরে 19 সাল আর 17 সাল দুইবার এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 14 নম্বর অঙ্কটা। এটা অনেক সহজ, এটা ফিচার ভ্যালু সূত্র দিয়ে আমাদের এখানে ফিচার ভ্যালুর মান বের করতে বলা হয়েছে, শুধুমাত্র ফিচার ভ্যালুর মান। এরপরে আরেকটা অঙ্ক আছে আমাদের 15 নম্বর, এটা 19 সালে মার্কেটিং বিভাগে এসেছে। এরপরে আসছে মার্কেটিং বিভাগে আরেকটা 19 সালে, এই যে দুইটা আসছে, একটা বি পার্টে একটা সি পার্টে। তো আমরা ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিস করব আজকে। আমাদের 3 নম্বর ফরম্যাট আজকের ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 4 নম্বর ফরম্যাট শুরু করব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।